আচ্ছা, তো ওইটা বলছিলাম যে যে জায়গাটা ধরো ব্যান্ড আছে, ব্যান্ড যে জায়গাটা তুলনামূলকভাবে গাঢ় অঞ্চল, সেখানে কি কোন ক্রোমাটিন থাকবে? ইউ ক্রোমাটিন থাকবে, ঠিক আছে, সেখানে ইউ ক্রোমাটিন থাকবে। আর যে জায়গাটা হালকা অঞ্চল আছে সেখানে হেটেরোক্রোমাটিন থাকবে। এই জায়গাটা কিন্তু কিছু যেটা বলায় না, অনেক সময় কিন্তু অনেকে এই জায়গাটা গুলিয়ে ফেলে। সব সময় আমাদের মনের মধ্যে ঢুকে আছে ইউ ক্রোমাটিন হেটেরোক্রোমাটিন নিয়ে আমি এখানে আলোচনা করব যে ইউ ক্রোমাটিন নরমালি হালকা রঞ্জিত হয় আর হেটেরোক্রোমাটিন গাঢ়ভাবে রঞ্জিত হয়, এটা আমরা জানি। কিন্তু কোন স্টেজে সেটা একটু বোঝার বিষয় আছে, সেটা একটু আলোচনা করছি। আগে তার আগে একটু বলে নিই। এই জায়গাটা অনেকে ভুলিয়ে ফেলে, ভাবে কি এখানে কি আছে। তুমি শুধু মনে রাখবা যে অঞ্চলটা গাঢ় অঞ্চল আছে, ইন কেস অফ পলিডিন ক্রোমোসোম, কিন্তু আমি আলোচনা করছি পলিডিন ক্রোমোসোম যেটা ডিপ অঞ্চল আছে সেখানে ইউক্রোমাটিন থাকে, আর যেখানে হালকা ইন্টারব্যান্ড আছে সেখানে হেটেরোক্রোমাটিন থাকে। এবার ইউক্রোমাটিনের জায়গাটাতে কি হয়, এই জায়গাটা বিজ্ঞানী বালবিয়ানির নাম অনুসারে এগুলোকে বালবিয়ানি রিং বলে। কিছু জায়গায় জায়গায় একটু ফুলে ফুলে থাকে, কিছু জায়গায় একটু ফুলে ফুলে থাকে, লুপের মতো হয়ে থাকে। এবার ওই জায়গায় কি আছে, ওই জায়গাটা অ্যাকচুয়ালি ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, প্রচুর পরিমাণে ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ অঞ্চল, ঠিক আছে। কেননা কারণ ডিপটেরা বর্গের প্রাণীদের লালা গ্রন্থিতে এই পলিডিন ক্রোমোসোম পাওয়া গেছিল। পলিডিন ক্রোমোসোম নরমাল ডিপটেরা প্রাণীদের লালা গ্রন্থিতে পাওয়া গেছে, এছাড়াও ওদের রেচন গ্রন্থি বা রেচন নালী, ম্যালপিজিয়ান নালিকা, সেখানেও পাওয়া গেছে। কেন? কারণ অনেক উৎসেচক তৈরির জন্য, জাস্ট জেনে রাখো, অনেক উৎসেচক তৈরির জন্য তাদের অ্যাক্টিভ হতে হয়। উৎসেচক মানে প্রোটিন, প্রোটিন বানাতে গেলে সবসময় মনে রাখবা ডিএনএ থেকে প্রথমে আরএনএ বানাতে হয়, আরএনএ থেকে তারপরে কি করতে হয়, প্রোটিন বানাতে হয়। এবার তোমাকে মাথায় রাখতে হবে যে যে অঞ্চলটা অ্যাক্টিভ অঞ্চল ইউক্রোমাটিন আছে সেখানে ওরা ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ এবং ডিএনএ থেকে আরএনএ বানাচ্ছে, আরএনএ থেকে প্রোটিন বানাচ্ছে, কারণ উৎসেচক তৈরির জন্য ওদের লাগবে, ঠিক আছে। এই কটা কথা মাথায় রাখতে হবে। বিজ্ঞানী বালবিয়ানির নাম অনুসারে এটাকে বলা হয় বালবিয়ানি রিং, মনে রাখবে। বিজ্ঞানী বালবিয়ানির নাম অনুসারে বালবিয়ানি রিং বলে। আর গাঢ় অঞ্চল, হালকা অঞ্চল, এই দুটো অঞ্চল অবশ্যই মাথায় রাখবে। আর এন্ডোমাইটোসিস প্রক্রিয়ায় বারবার এটা ডুপ্লিকেশন হয়। এন্ডোমাইটোসিস বা এন্ডোডুপ্লিকেশন, এন্ডোমাইটোসিস বা এন্ডোডুপ্লিকেশন প্রক্রিয়ায় ওরা বারবার নিজেদেরকে ডাবলিং করে, কিন্তু সেপারেশনে যায় না, সেপারেশনে যায় না। এবার সেপারেশনে যদি না যায় তখন কি হবে, একটা ক্রোমোসোমে একাধিক সূত্রর উপস্থিতি আমি পাবো। ব্যাস এই কটা কথা শুধু মাথায় রেখে দেবা, পরীক্ষা আসলে 3 নম্বরে যদি দেয় এই কথাগুলো ছক করে লিখে দিতে। পলিডিন কেন বললো, কার ক্ষেত্রে পাওয়া গেল, কি হলো, ইন্টারব্যান্ড ব্যান্ড বালবিয়ানি রিং, ট্রান্সক্রিপশন অ্যাক্টিভ, ওদের থেকে উৎসেচক তৈরির জন্য রেসপন্সিবল হয়ে গেল। আচ্ছা, এরপরে আরেকটা ক্রোমোসোমের কথা বলছি, আরেকটা স্পেশাল টাইপ অফ ক্রোমোসোম। স্যার এন্ডোমাইটোসিসের পর ওই যে বালবিয়ানি রিং, ওটা টোটাল ক্রোমোসোমটা তৈরি হয়েছে, তারপরে ওদের মধ্যে ব্যান্ড ইন্টারব্যান্ড লক্ষ্য করেছে, ঠিক আছে। এটা অল ওভার ক্রোমোসোমটা, মানে ক্রোমোসোমটা দেখতে বিশাল বড়, তুমি বলো অনেকগুলো সূত্র যদি একসাথে তুমি পাও কি হবে, তোমাকে দেখতে ক্রোমোসোমটা অনেক বিশাল। আর আমাদের ক্ষেত্রে কি হচ্ছে, ক্রোমোসোমটা হচ্ছে ডুপ্লিকেশন, কিন্তু একটু পরেই অ্যানাফেজে গিয়ে সেপারেট হয়ে যাচ্ছে, তাহলে ক্রোমোসোমের বড় হওয়ার চান্স পাচ্ছে না। কিন্তু এদের ক্ষেত্রে এরকম হয়েছে, ঠিক আছে। এটা এদের বিশেষত্ব, এর জন্য এদের স্পেশাল টাইপ অফ ক্রোমোসোমের মধ্যে ফেলা হয়। আচ্ছা, এইবার আলোচনা করছি আমি কোন ক্রোমোসোম, ল্যাম্প ব্রাশ, ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো, কেরোসিন ল্যাম্প। অ্যাকচুয়ালি ইংল্যান্ডে মানে আমরা বাড়িতে আগে যে হ্যারিক্যান ইউজ করতাম, হ্যারিক্যান চিমনি হতো, ওই রকম ধরে নাও কেরোসিন ল্যাম্প, তার মানে ওই চিমনি পরিষ্কার করা এক ধরনের ব্রাশের মতো স্ট্রাকচার বলে এর নাম হচ্ছে ল্যাম্প ব্রাশ ক্রোমোসোম। ওখান থেকে কথাটা এসছে, ল্যাম্প ব্রাশ ক্রোমোসোম, ঠিক আছে। ল্যাম্প ব্রাশ ক্রোমোসোম কথার ক্ষেত্রে, এই ক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে এটা কোথায় পাওয়া যাবে। নর্মালি যে সমস্ত প্রাণীরা উসাইট সম্বন্ধে আমরা হিউম্যান রিপ্রোডাকশন তো স্টাডি করবই, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রেও আছে। সোজা বাংলা কথা বুঝে না, ডিম্বাণু তৈরির সময় উসাইট বলে একটা স্টেজ আছে, যার মধ্যে কুসুম তৈরি করতে হয়, কুসুম স্টোর করতে হয়, কুসুমের মধ্যে জমাতে হয়। ওই উসাইটে এই ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো দেখতে বলে একটা বিশেষ ক্রোমোসোমকে পাওয়া গেছে বলে নাম দেওয়া হয়েছে ল্যাম্প ব্রাশ ক্রোমোসোম। মনে থাকবে কি থাকবে না? আচ্ছা, এইবার একটু বোঝার চেষ্টা করো। এই জায়গায় ক্রোমোসোমগুলো অ্যাকচুয়ালি এরকম সমস্ত ফর্মে থাকে। আচ্ছা, এটাকে ডিএনএ ভেবো না, দেখতে মনে হচ্ছে ডিএনএ এর মতো, কিন্তু অ্যাকচুয়ালি এই যে আমি একটা অন্য কালি ইউজ করে দিই তাহলে তোমার সুবিধা হবে। এটা ভালো লাগে, হ্যাঁ
এই যে ধরো এইরকম আছে, জাস্ট এরকম বোঝানোর জন্য বলছি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে দুটো ক্রোমোসোম একসাথে আছে। এখানে দুটো দেখে মনে হচ্ছে ডিএনএ মতো, কিন্তু অ্যাকচুয়ালি না। এটাকে জাস্ট আঁকলে এরকম করে পাওয়া যাবে যে এখানে জায়গায় জায়গায় তো এরকম লুপের মতো থাকে। আমি গোটাটা রাখছি না, গোটা রাখতে গেলে অনেক সময় আমার খেয়ে নেবে। অ্যাকচুয়ালি এরকম জায়গায় জায়গায় লুপের মতো থাকে, জায়গায় জায়গায় লুপের মতো থাকে। ওই যে আগের যেমন লুপের কথা বললাম, এরকম থাকে, এরকম লুপের মতো থাকে, ঠিক আছে? এরকম লুপের মতো থাকে। জাস্ট এটা জেনে নাও। তুমি প্রেশার মেইন বোঝার চেষ্টা করো যে এখানে অ্যাকচুয়ালি যদি বলে কটা ক্রোমোসোম আছে, দুটো ক্রোমোসোম আছে। সমস্ত ক্রোমোসোম আছে, সমস্ত ক্রোমোসোম। সমস্ত মানে কি? বাইভ্যালেন্ট টাইপ অফ ক্রোমোসোম। বাইভ্যালেন্ট ক্রোমোসোমে এখানে একটা ক্রোমোসোম, এখানে একটা ক্রোমোসোম, দুটো জোড়বদ্ধ অবস্থায় আছে। এইবার কোথায় আছে? সাইটে আছে। সাইটে ক্রোমোসোম দুটো একসাথে জোড়বদ্ধ অবস্থায় আছে, এবং এদের ক্রোমোসোমটাকে যদি স্টাডি করা যায়, জায়গায় জায়গায় এরকম লুপের মতো স্ট্রাকচার পাওয়া যাবে। জায়গায় জায়গায় লুপের মতো স্ট্রাকচার পাওয়া যাবে। ওটাও সেই একই কেস, আগেরটা যেরকম বললাম, ট্রান্সক্রিপশনালি অ্যাক্টিভ। যেখানে যেখানে লুপ ফর্মেশন করেছে, ওখানে ডিএনএ থেকে আরএনএ তৈরি করার প্রসেসটা চলবে, এবং প্রচুর পরিমাণে প্রোটিন তৈরি করা। কারণ মাথায় রাখো, এই যে সাইটের মধ্যে কুসুম স্টোর করতে গেলে, কুসুমের মধ্যে কেমিক্যাল কম্পোজিশন স্টাডি করলে তুমি লিপিড আর প্রোটিন পাবা। তো ওই প্রচুর পরিমাণে প্রোটিন স্টোর করতে গেলে এই ল্যাম্প্রাস ক্রোমোসোমের দরকার হয়। তাদের ক্ষেত্রে পাওয়া যাবে নর্মালি কুসুম সৃষ্টি করে সেই সমস্ত প্রাণীদের সাইটে ডিম্বাণু তৈরির জন্য যে সমস্ত মানে সাইট আছে, সাইট একটা ডিম্বাণুর স্টেজ একটা। জাস্ট আমাদের হিউম্যান, যদিও বলে রাখি, হিউম্যান সেলে কুসুমের পরিমাণ খুবই কম থাকে। অন্যান্য প্রাণীদের, আসলে ব্যাঙের কথা, তারপর ধর পক্ষী শ্রেণী, কুসুম প্রচুর পরিমাণে থাকে। এটার অনেক গল্প আছে, ঠিক আছে? কারণ আমাদের তো দেখো, আমরা প্ল্যাসেন্টা কানেকশনের দ্বারা মায়ের গর্ভের সাথে যুক্ত থাকি, ডাইরেক্টলি পুষ্টি ট্রান্সফার হয়ে যায়। আজকে তুমি একটা মুরগির কথা ভাবো, তো মুরগিটা তো ডিম পেড়ে দিয়েছে, ওর মায়ের শরীর থেকেও বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, আর তোর মধ্যে পুষ্টি নেই বলতে ডাইরেক্টলি ট্রান্সফার হচ্ছে না, পুষ্টিটা ওই কুসুমের মধ্যেই স্টোর করা আছে। দেখবা মুরগির ডিম পা দেয়, আস্তে আস্তে ম্যাচিউর হয়ে ডিম থেকে বাচ্চাটা ফুটে বের হয়। তাহলে কি ওর মধ্যে ওকে খাবার স্টোর করে দিতে হয়। কুসুম হচ্ছে ওর খাবারের সোর্স হিসেবে ব্যবহৃত হয়। তার মধ্যে কি থাকে? লিপিড এবং প্রোটিন থাকে। প্রোটিন তৈরির জন্য এই ক্রোমোসোমটাকে অ্যাক্টিভ করতে হয়। কি নাম? ল্যাম্প্রাস ক্রোমোসোম। ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো, কেরোসিন ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো দেখতে হলে এটাকে বলে ল্যাম্প্রাস ক্রোমোসোম। আর একটা বলে রাখি, যদি তুমি চিনতে পারবে কিনা, বাড়িতে যে এমনি বোতল যে পরিষ্কার করে এক ধরনের ব্রাশ আছে না, দেখবা ইউজ করে, ওই ব্রাশের মতো অনেকটা শেপ, দেখো এটা আছে ঝুল ঝাড়া বা ওরকম, হ্যাঁ ওই রকম স্ট্রাকচার কিছুটা পাই বলে এরকম বলেছে। কিন্তু কথাটা অ্যাকচুয়ালি কেরোসিন ল্যাম্প পরিষ্কার করা ব্রাশের মতো বলে। সাইডে পাওয়া যাবে। এটাও 3 নম্বর একটা কোশ্চেন কিন্তু আসতে পারে। ল্যাম্প ব্রাশ এবং কোয়ালিটি ক্রোমোসোম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো স্পেশাল টাইপ অফ ক্রোমোসোম নিয়ে আলোচনা। চিরুনিগুলোর মতো হবে, হ্যাঁ চিরুনি, একটা গোল কালার চিরুনি পাওয়া যায়। বলতে পারো। এটা গেল। আচ্ছা, এবার ওই যে জায়গাটা নিয়ে একটু কন্ট্রোভার্সি হচ্ছিল, মনে হচ্ছিল যে ইউক্রোমাটিন কোন জায়গাটাকে বলবো, হেটেরোক্রোমাটিন কোন জায়গাটাকে বলবো। সবসময় তোমাকে বলে রাখি, মনে রাখবা ইউক্রোমাটিন আর হেটেরোক্রোমাটিন, এই দুটো ক্রোমাটিন নিয়ে একটু জাস্ট বলে রাখছি যে ইউক্রোমাটিন মনে রাখবা, অনেকে গুলিয়ে ফেলে যে কোনটা বেশি পেঁচানো, অতি কুণ্ডলিখিত, কোনটা কম কুণ্ডলিখিত, কোনটা বেশি রঞ্জিত, কোনটা কম রঞ্জিত। কোনো নার্ভাস হওয়ার কিছু নেই, জাস্ট টেকনিক বলে দিচ্ছি। কি মনে রাখবো? তোমাকে বলেছিলাম তুমি শুধু একটা সেল সাইকেলের কথা মনে করো। সেল সাইকেলে G1 S G2 আর এটা হচ্ছে M phase বলেছিলাম। এইবার তোমাকে জাস্ট মনে করতে হবে, আমি কি বলেছিলাম, ক্রোমোসোম যদি বুঝতে হয়, এরকম ক্রোমোসোম বুঝতে হয়, তাহলে তোমাকে মেটাফেজ স্টাডি করতে হবে। তাহলে এম ফেজেই তো অ্যানাফেজ, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ আছে, তাই কি না? তাহলে তুমি মনে রাখো, বিভাজন দশা, এটা হচ্ছে বিভাজন দশা। বিভাজন দশাতে এটা কি কুণ্ডলিখিত অবস্থায় আছে না? নরমালি ক্রোমোসোম মানে তো কুণ্ডলিখিত, আর যখন প্যাচ খুলে যাবে তখন কি এইরকম লাগবে, এরকম প্যাচ খুলে গেছে। তাহলে তুমি মনে রাখো, এইটা দিয়ে শুধু মনে রাখবা, বিভাজন দশাতে যে ক্রোমোসোম বেশি কুণ্ডলিখিত থাকে সেটা হচ্ছে ইউক্রোমাটিন। ঠিক আছে? ইউক্রোমাটিন, এই যে একটা গোলায় খুব, তুমি তার থেকে আরো জানার আরেকটা কেস বলে রাখি, যে ইন্টারফেস দশাতে, এটাকে ইন্টারফেস বলে।
ইন্টারফেসে নরমালি কি আমরা জানি এস পেজে ডিএনএ থেকে ডিএনএ বানাতে হয়, ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন করতে হয় এস পেজে, মনে হচ্ছে এস পেজে ডিএনএ থেকে ডিএনএ রেপ্লিকেশন করতে হয়। এবার তুমি বলো তোমাকে ডিএনএ থেকে ডিএনএ বানাতে গেলে প্যাচ খুলে রাখতে হবে কিনা, ডিএনএটাকে প্যাচ খুলে রাখতে হবে কিনা? তাহলে ইউক্রোমাটিন তো আমি আগেই জানি এটা হচ্ছে কার্যকারী ক্রোমাটিন, ইউক্রোমাটিন হচ্ছে আমার কার্যকারী ক্রোমাটিন, ইউক্রোমাটিন হচ্ছে কার্যকারী ক্রোমাটিন, সবসময় মনে রাখবা। তো ইউক্রোমাটিন হচ্ছে কার্যকারী ক্রোমাটিন, তার কার্যকারী ক্রোমাটিন কোন সময় প্যাচ খুলে থাকবে? যখন ইন্টারফেসে থাকবে। তো আর কিছু মনে রাখার দরকার নেই, তুমি শুধু পরীক্ষার খাতাতে এটাই লিখবা, অন্তর্দশা বা ইন্টারফেসে যে ক্রোমাটিন কম কুণ্ডলিত থাকে, কম কুণ্ডলিত থাকে সেটা হচ্ছে ইউক্রোমাটিন, মনে থাকবে। এবার এর বিপরীতটা কি? যেটা এখানে কম কুণ্ডলিত থাকবে সেটা বিভাজন দশায় আবার বেশি কুণ্ডলিত থাকে, উল্টো কেসটা। ঠিক বলাচ্ছে, খালি বললাম যে ইন্টারফেসে তোমাকে অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। আমি এরকম তোমাকে পেঁচিয়ে দিয়েছি, তুমি কাজ করতে পারবা? নিশ্চয়ই পারবা না। তুমি বলবে আমাকে প্যাচ খুলে দিন, এবার তোমাকে প্যাচ খুলে দিলাম, একদম সিম্পল ফর্মে এনে দিলাম, এরকম এনে দিলাম, তুমি নিশ্চয়ই ডিএনএ থেকে ডিএনএ বানাতে পারবা, সব কিছু করতে পারবা, অ্যাপ্লিকেশন ট্রান্সক্রিপশন করতে পারবা। এইবার তুমি বলো যে দশাতে ক্রোমাটিনগুলো কম, অন্তর্দশাতে যে ক্রোমাটিনগুলো কম কুণ্ডলিত থাকে, কম কুণ্ডলিত থাকে তাকে আমরা কি বলি? ইউক্রোমাটিন। আর যেটা বেশি কুণ্ডলিত থাকে তাকে বলি হেটেরোক্রোমাটিন। এই কথাটা খালি মনে রাখো, অন্তর্দশায় বা ইন্টারফেসে যে ক্রোমাটিন কম কুণ্ডলিত থাকে তাকে ইউক্রোমাটিন, যে ক্রোমাটিন বেশি কুণ্ডলিত থাকে তাকে হেটেরোক্রোমাটিন। হয়ে গেল। এবারে বিপরীত কথাটা বলবো। বিপরীত কথা হচ্ছে বিভাজন দশাতে যে ইউক্রোমাটিন বেশি কুণ্ডলিত থাকবে ওটা কম কুণ্ডলিত। হয়ে গেল, গল্প শেষ। আর কিছু মনে রাখার দরকার নেই। এবার তুমি বলো যেটা বেশি কুণ্ডলিত সে বেশি রঞ্জিত হবে, যেটা কম কুণ্ডলিত সে কম রঞ্জিত হবে, সোজা বাংলা কথা। আর কিছু মনে রাখার দরকার নেই, এই কথাটা মনে রাখলে ইউক্রোমাটিন হেটেরোক্রোমাটিন কনসেপ্ট ক্লিয়ার হবে। এইবার আমি বলি, তোমাকে বললাম এরকম ক্রোমোসোম আছে, এই ক্রোমোসোমের এই জায়গাটা খুব কুণ্ডলিত, কথা বলছি, তাহলে এটা কিন্তু ইউক্রোমাটিন। ঘাবড়াবা না কিন্তু, কেন? এটা তো কোষ মানে বিভাজন দশাতে আছে। ক্রোমোসোম কোন দশাতে বোঝা যায়? বিভাজন দশাতে। আর আমি এরকম খুলে রেখে দিয়েছি, তাহলে কি বলবো? এ খুলে রেখে দিয়েছি, দেখা গেল এই জায়গাটা বেশি কুণ্ডলিত, বুঝে যাবে এটা হচ্ছে হেটেরো, আর এটা হচ্ছে ব্যাস হয়ে গেল। হেটেরোটা বেশি পেঁচিয়ে রাখে। হ্যাঁ, হেটেরোটা ইন্টারফেসে বেশি, কারণ এটা অকার্যকারী ক্রোমাটিন। এটাকে আমরা বলি অকার্যকারী ক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন হচ্ছে অকার্যকারী ক্রোমাটিন, আর এটা হচ্ছে কার্যকারী ক্রোমাটিন। ওকে, আচ্ছা, এরপরে আমাদের কি স্টাডি করতে হবে? ক্রোমোসোম, দুটো টাইপ অফ ক্রোমোসোমের কথা বললাম, হেটেরোক্রোমাটিন ইউক্রোমাটিন সম্বন্ধে মোটামুটি আইডিয়া তৈরি হয়ে গেছে আমাদের। আর কি আছে? জিন। এবার জিন সম্বন্ধে একটু আলোচনা করি। এখানে অল্প বলছি, মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, ওই চ্যাপ্টারে আরো আলোচনা হবে। জিন কিছু না, জিন তো আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, এটা কিন্তু ওই ভূতের ওই জিন না, ঠিক আছে? জিন হচ্ছে মেন্টাল, যেটাকে বলে গেছিলেন ফ্যাক্টর, আমাদের ভেতরের অন্তর্নিহিত সত্তা, যেটা দ্বারা আমাদের বাহ্যিক বৈশিষ্ট্য প্রকাশে পায়। এবার এটা কোথায় অবস্থিত? সার্টেন গোবেরি অলরেডি প্রমাণ করে দিয়ে গেছে, আগের আমরা ক্লাসে বলেছি। জিন ক্রোমোসোমের উপর অবস্থিত, এই জিন ক্রোমোসোমের উপর অবস্থিত একটি বিশেষ সত্তা, যেটা থেকে আমাদের নরমালি আমরা এটাকে বংশগতির ধারকের উদাহরণ, ঠিক আছে? ওটাই বংশ পরম্পরায় ট্রান্সফার আমরা নরমালি করার চেষ্টা করি, ঠিক আছে? তাহলে জিন ক্রোমোসোমের অবস্থিত, পরবর্তীকালে আরো মলিকুলার স্টাডি হয়ে বোঝা গেছে যে ডিএনএতে উপস্থিত বিশেষ একটা সজ্জারিতি, মোটামুটি 1000 বেস পেয়ার বিশিষ্ট, নিউক্লিওটাইড বিশিষ্ট একটা বিশেষ সজ্জারিতি, যেটা কি করবে? আরএনএ তৈরি করতে সক্ষম হবে এবং সেখান থেকে এক্সপ্রেস করবে, মানে ক্যারেক্টার প্রকাশের জন্য রেসপন্সিবল হবে, মানে প্রোটিন তৈরি করবে। আজকে তুমি বলো তো, তোমার ডিএনএতে কোনো একটা ক্যারেক্টার আছে, তুমি বললা সেটা আমি দেখতে পাবো না, সেটা কখন বুঝতে পারবো আমি? যদি কোনো একটা ক্যারেক্টার প্রকাশ পায়। যখনই কোনো একটা ক্যারেক্টার প্রকাশ পাবে তখনই আমি বলতে পারবো এর এই বৈশিষ্ট্য ছিল। তাহলে জিনটা কোথায় আছে? ডিএনএতে আছে একটা বিশেষ সিকোয়েন্স, সে একটা সুনির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশের জন্য রেসপন্সিবল,
এইবার ডিএনএ থেকে আরএনএ বানাতে হয়, একটা প্রসেস আছে ট্রান্সক্রিপশন, তারপরে প্রোটিন বানাতে হয়, প্রোটিন বানালেই তোমার ক্যারেক্টার প্রকাশ পায়। আর এটা আমরা জানি আমাদের পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত সমস্ত কিছু প্রোটিন নির্মিত হয়, ঠিক আছে। আর সমস্ত ক্যারেক্টার প্রকাশের জন্য রেসপন্সিবল কে? প্রোটিন, ঠিক আছে। মানে রেসপন্সিবল তো জিন, অবশ্যই জিন, এটা হচ্ছে লুকিয়ে আছে, কিন্তু ক্যারেক্টারটা প্রকাশ পাবে কখন? যখন প্রোটিনটা তৈরি হবে, ঠিক আছে। জিন নিয়ে অনেক আলোচনা আছে, জিন নিয়ে প্রচুর বই, প্রচুর পড়াশোনা করতে হয়। আপাতত এটুকু জানো। এবার অনেক টাইপের জিন আছে, অনেক টাইপের জিন আছে, সেগুলো আলোচনা হবে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সের জন্য রাখছি। এরপরে আমরা মেইনলি আলোচনা করবো আজকে, আজকে আলোচনা করতে হবে আমাদের লিঙ্গ নির্ধারণ, ঠিক আছে। আচ্ছা, তার আগে সেন্ট্রাল ডগমা বলে একটা আলোচনা আছে, এটা একটু বলে রাখি। আচ্ছা, এটা একটা বিষয়, সেন্ট্রাল ডগমা, এই কথাটা জেনে রাখো, সেন্ট্রাল ডগমা। এটা কি বোঝাচ্ছে? এখানে আমরা জানার চেষ্টা করছি যে ডিএনএ প্রণাম কি? ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ দ্বিতন্ত্রী না একতন্ত্রী? আচ্ছা, এখানে বলার চেষ্টা করছে যে যে কোনো জেনেটিক ইনফরমেশন ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তেই যায়। কোন প্রসেসের মাধ্যমে? রেপ্লিকেশন। এই রেপ্লিকেশন প্রসেসের মাধ্যমে জেনেটিক ইনফরমেশন ডিএনএ থেকে ডিএনএতে যায়। আর ট্রান্সক্রিপশন বলে একটা প্রসেস আছে, ট্রান্সক্রিপশন বলে যে প্রসেস আছে, তার মাধ্যমে জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে আরএনএ তে যাবে। এই আরএনএ একতন্ত্রী না দ্বিতন্ত্রী? একতন্ত্রী। ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ তেই গেল, ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তে গেল। আরএনএ থেকে আবার একটা বিশেষ প্রসেস আছে, ট্রান্সলেশন। ভেরি ইম্পর্টেন্ট নাম, ট্রান্সলেশন। এগুলো সম্বন্ধে আমাদের ডিটেলস পড়তে হবে। ট্রান্সলেশন বলে একটা প্রসেস আছে, তার মাধ্যমে কি তৈরি হবে? প্রোটিন তৈরি হবে। প্রোটিন তৈরি হবে। প্রোটিন কি দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। এবার তুমি একটু বোঝার চেষ্টা করো, ডিএনএ যা দিয়ে তৈরি, ডিএনএ নরমালি আমরা আগের দিন দেখানোর চেষ্টা করেছিলাম, নিউক্লিওটাইড গুলো জুড়ে জুড়ে ডিএনএ বানিয়েছে। আরএনএ কি দিয়ে তৈরি? নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএও নিউক্লিওটাইড দিয়ে তৈরি, আরএনএও নিউক্লিওটাইড দিয়ে তৈরি, একটু সূক্ষ্ম ডিফারেন্স আছে, কিন্তু একই টাইপের নিউক্লিওটাইড দিয়ে তৈরি। ডিএনএ দ্বিতন্ত্রী, আরএনএ একতন্ত্রী, কোনো সমস্যা নেই। কিন্তু হঠাৎ করে দেখো প্রোটিন চলে আসলো, প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। এবার কোথায় ডিএনএ আর কোথায় আরএনএ সেম টাইপ, কিন্তু হঠাৎ করে একটা নতুন জিনিস চলে আসলো, অ্যামাইনো অ্যাসিড। মানে কি? ভাষাটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা বলি না ইংলিশ টু বেঙ্গলি, বেঙ্গলি টু ইংলিশ, ট্রান্সলেট করো। এর জন্য দেখো নামটা আমি কি দিয়েছি? আমি দিইনি, মানে সায়েন্টিস্টরা দিয়েছে ট্রান্সলেশন। তার মানে কি? এখানে ভাষাই চেঞ্জ হয়ে গেছে। তার মানে কি? জেনেটিক ইনফরমেশন ডিএনএ থেকে রেপ্লিকেশন হতে ডিএনএ তে যাবে, ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএ তে যাবে, ট্রান্সলেশনের মাধ্যমে আরএনএ থেকে আবার ডিএনএ আসছে। ওটা আসছে। এবার আরএনএ থেকে প্রোটিনে যাবে। কিন্তু বলছে যে প্রোটিন থেকে ব্যাক করে কিন্তু আরএনএ আসা যাবে না। একবার প্রোটিন তৈরি হয়ে গেলে তুমি যদি বলো আমাকে আরএনএ বানিয়ে দাও, পারবো না। কিন্তু মডার্ন সায়েন্টিস্টরা আরেকটা গবেষণার মাধ্যমে রিভার্স ট্রান্সক্রিপশন আবিষ্কার করেছে। রিভার্স কি নাম? রিভার্স মানে কি? বিপরীত। ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন এটা কারা করে জানো? এইচআইভি ভাইরাস। জেনে রাখো এটা। এর জন্য এইচআইভি ভাইরাসকে আমরা কি বলি? রেট্রোভাইরাস। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ বলে একটা বিশেষ এনজাইম আছে বলে ওনা আরএনএ থেকে ডিএনএ বানাতে পারে, কিন্তু প্রোটিন থেকে ব্যাক করে আরএনএ বানানো আর পসিবল না। এই টোটাল ঘটনাটাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ডগমা।
সেন্ট্রাল ডগমা। কি বলবো? জেনেটিক ইনফরমেশন ডিএনএ থেকে রেপ্লিকেশনের মাধ্যমে ডিএনএ, এই রেপ্লিকেশনকে বাংলায় বলে প্রতিলিপিকরণ। প্রতিলিপিকরণ। ট্রান্সক্রিপশনের মাধ্যমে আরএনএতে, আর ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিনে যাবে। এরকম যদি যায় তখন তাকে আমরা কি বলবো? সেন্ট্রাল ডগমা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় আসে খুব সেন্ট্রাল ডগমা, ভেরি 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 ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা একটু 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 বন্ধ করুন, একটু এক মিনিট, আরে করো একদম কাছে। আচ্ছা এখন আলোচনা করব লিঙ্গ নির্ধারণ, সেক্স ডিটারমিনেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক। এখান থেকে একটা কোশ্চেন কিন্তু আসবে। সেক্স ডিটারমিনেশন বলতে কি বোঝায়? মেইনলি বোঝায় যে মেল এবং ফিমেল। আমরা ফর্ম ফিল আপ যখন করি তখন কি ফর্ম ফিল আপের একটা কলামের মধ্যে দেখবা লেখা থাকে সেক্স, সেক্স। এবার সেক্স বলতে মেল ফিমেল, বর্তমানে আরেকটা হচ্ছে ট্রান্সজেন্ডার থাকে, কিন্তু নরমালি মেল ফিমেল দিই। ট্রান্সজেন্ডারের চিহ্ন হয় না কেন? হ্যাঁ, ট্রান্সজেন্ডারের চিহ্ন হয় না কেন? আমাদের যেমন মেল ফিমেলের চিহ্ন হয়, হ্যাঁ ট্রান্সজেন্ডারের চিহ্ন হয় না কেন? স্যার বললো ট্রান্সজেন্ডারও স্যার একটা ছেলে জানছে একটা ছেলে গর্ভবতী হতে পারবে। আচ্ছা ওর পর পারবে স্যার। আচ্ছা শোনো, এখানে নরমালি যদি আমি লিঙ্গ নির্ধারণে আলোচনা করি, হ্যাঁ মেইন বোঝাতে হবে আমাকে মেল এবং ফিমেলের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছে কিনা। ওকে, তাকেই বলা হয় লিঙ্গ নির্ধারণ। এবার এর পদ্ধতিগুলো আমাদের স্টাডি করতে হবে, বিভিন্ন প্রাণীদের ক্ষেত্রে কিরকম কিরকম হতে পারে। এইবার এইবার তোমাকে যদি বলি যে লিঙ্গ নির্ধারণ কেমন হবে, আমি যদি একদম সৃষ্টির আদিলগ্নে চলে যাই, যখন এককোষী কিছু কিছু প্রাণীরা পৃথিবীতে এসেছিল, তাদের মধ্যে তারা একটাই কোষ বিশিষ্ট প্রাণী। এবার ওদের মধ্যে কি মেল কি ফিমেল, ধরো অ্যামিবার কথাই বলছি, যদি এখন বলে রাখি অ্যামিবাকে আর প্রাণী জগতের মধ্যে ফেলছে না, প্রোটিস্টার আন্ডারে ফেলে দিয়েছে, ইউনিসেলুলার ইউক্যারিওটিককে প্রোটিস্টার আন্ডারে ফেলা হচ্ছে। ঠিক আছে, তো ধরো তুমি কোন একটা বিশেষ প্রাণী, যে প্রাণীটার এটা তুমি দেখে কি বুঝবা এটা মেল না ফিমেল, কিছুই না, নর্মাল একটা সেল বিশিষ্ট। কিন্তু কালে কালে যখন বিবর্তন আস্তে আস্তে এগোলো, কি হলো? ডিফারেন্সিয়েশন তৈরি হলো, যে একটা প্রাণী যে মেল, একটা প্রাণী যে ফিমেল। তুমি বুঝে যাবা এই প্রাণীটা মেল, এই প্রাণীটা ফিমেল। ধরো দুটো ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা বডিতে, আমরা কি আমাদের দেখো আমাদের মেল বডি আলাদা, ফিমেলদের বডি আলাদা, আলাদা ডিফারেন্সিয়েট তুমি করতে পারছো। কিন্তু তুমি ধরে নাও এমন কোনো প্রাণী যে একটাই বডি, ওর মধ্যে মেলও আছে ফিমেলও আছে, হতে পারে। এই রকম অবস্থাকে আমরা বলি মোনোসিয়াস অবস্থা। মোনোসিয়াস অবস্থা, মোনোসিয়াস মানে এটা আমাদের ফুলের ক্ষেত্রে অনেক স্টাডি করেছি আমরা। যেমন বলি জবা ফুল, জবা ফুল কি আছে? জবা ফুলের একটাই ফুল, তার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমও আছে, আছে কি আছে না বলো? কিন্তু আমি যদি বলি কুমড়ো ফুল, কুমড়ো ফুল কিন্তু ইউনিসেক্সুয়াল, মেল ফুল আলাদা, ফিমেল ফুল আলাদা। কিন্তু এখানে আমি আলোচনার বিষয়ে উদ্ভিদে যাচ্ছি না, আমি প্রাণীর মধ্যে রাখছি। এবার প্রাণীর মধ্যে মনোসিয়াসটাকে আমরা বলি সহবাসী। সহবাসী, সহবাসীর মধ্যে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখছি, কেঁচো। অনেক প্রাণী আছে, কেঁচোদের মধ্যে না একটাই বডির মধ্যে কিছু কৃমি আছে, ঠিক আছে, একটাই বডি, তার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। জোর মানে যোগ, যোগ যোগ হয়। হতে পারে এরকম কিছু কিছু প্রাণী আছে যাদের মধ্যে মেল ফিমেল মানে কি বলবো একই বডির মধ্যে অবস্থিত, কিন্তু ডায়োসিয়াস মানে কি ভিন্নভাষী। ভিন্নভাষী, ভিন্নভাষীর ক্ষেত্রে নর্মালি প্রকৃষ্ট উদাহরণ আমরা মানুষ, যে কোনো প্রাণী মেল আলাদা ফিমেল আলাদা। তার মানে কি তখন থেকেই লিঙ্গ নির্ধারণ ডিটারমিনেশন শুরু হয়ে গেছে, আমরা সেক্স ডিটারমিনেশন করতে আমরা শুরু করে দিয়েছি। এইবার এটা মানুষ এক্সাম্পল, ঠিক আছে, মানুষ এক্সাম্পল। ওকে, এইবার তোমার মনে কোশ্চেন জানবে যে তাহলে এইরকম কেন হলো? প্রথমে বললাম সৃষ্টির আদিলগ্নে একটাই কোষ, একটাই প্রাণী, ওর মধ্যে কি মেল কি ফিমেল আমি কিছু বুঝতে পারছি না। তারপরে আসলো কেমন যে একটাই হয়তো বডি, তার মধ্যে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আছে। তারপরে কেমন আসলো যে আলাদা হয়ে গেল, আলাদা হয়ে গেল মেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যুক্ত একটা বডি, ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম যুক্ত আর একটা বডি। ওকে, এইবার অনেক সময় এই কেসগুলোকে হার্মাফ্রোডাইট বলে একটা টার্ম ইউজ করে, হার্মাফ্রোডাইট।
ঠিক আছে, হার্মাফ্রোডাইট। হার্মাফ্রোডাইট, হার্মাফ্রোডাইট মানে কিছুই না, ওই মেল ফিমেল একসাথে যদি থাকে। এই ওই আমরা মাইথোলজিতে পড়ি না যে শিবের হর পার্বতী, মানে জাস্ট বোঝানোর জন্য বলছি, অর্ধেক মেল অর্ধেক ফিমেল। যদি এরকম আদৌ কোনো প্রমাণ পাওয়া যায় না, মানে যদি এরকম হয়, তবে কিছু কিছু টিকটকে হয়েছে। কিছু কিছু না, কিছু কিছু মাছির ক্ষেত্রে কিন্তু এরকম হয় যে অর্ধেক পার্টটা মেল অর্ধেক পার্টটা ফিমেল। ঠিক আছে, দেখে কোন কন্ট্রোভার্সি আমরা যাচ্ছি না, নর্মাল কনসেপ্টে এবার আসার চেষ্টা করছি যে কি করে লিঙ্গ নির্ধারণ আমরা করতে পারি। আচ্ছা, এখানে যদি আলোচনা করি, ফার্স্ট লিঙ্গ নির্ধারণ সম্বন্ধে শুরু করেছিলেন হ্যানকিং। হ্যানকিং এর নামটা যদি জানি, হ্যানকিং পুরুষ পতঙ্গদের ক্ষেত্রে, ফার্স্টে পতঙ্গ দিয়ে শুরু করবো, পতঙ্গদের লিঙ্গ নির্ধারণ। এই পতঙ্গের মধ্যে ঘাস ফড়িং এর কথা এখানে আমাদের সিলেবাসে মেনশন করা আছে। গ্রাস হোপার শুনেছিলাম আমরা, গ্রাস হোপার, ঘাস ফড়িং। এই ঘাস ফড়িং এর মধ্যে যদি দেখার চেষ্টা করি এদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ কেমন আছে। হ্যানকিং উনি কি করেছিলেন, পুরুষ পতঙ্গদের ক্ষেত্রে, পুরুষ পতঙ্গদের ক্ষেত্রে এক্স বডি বলে একটা টার্ম ইউজ করেছিলেন, এক্স বডি। উনি বলেছিলেন পুরুষ পতঙ্গদের মধ্যে একটা বিশেষ জিনিস লক্ষ্য করা যাচ্ছে যেটা লিঙ্গ নির্ধারণের জন্য সমস্যা হলে হয়তো সেটাকে উনি এক্স বডি বলছে। পরবর্তী ক্ষেত্রে ম্যাকলান, সায়েন্টিস্টের নাম হচ্ছে ম্যাকলান। ঠিক আছে, এর নামগুলো একটু দেখে নেবা জাস্ট। প্রথমে হ্যানকিং উনি কি বললেন, এক্স বডি। পরবর্তীতে ম্যাকলান বললেন যে না, ওটাই অ্যাকচুয়ালি কি, ওটাই এক্স ক্রোমোসোম, ওটা হচ্ছে এক্স ক্রোমোসোম আর কিছু না, ওটা হচ্ছে এক্স ক্রোমোসোম। অ্যাকচুয়ালি এক্স বডি বলতে যা রিপ্রেজেন্ট করা হয় সেটা পরবর্তীতে এক্স ক্রোমোসোম হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এইবার তুমি বলবা তাহলে কেমন হয় এদের ক্ষেত্রে। সবার আগে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি ঘাস ফড়িং, ব্র্যাকেটের মধ্যে এক্স 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 জিরো, এই কথাটা লিখে রাখবা, তাহলে ভুলবা না। আমাকে কিন্তু সিলেবাসে কয়েকটাই মেনশন করে দিয়েছে। ঘাস ফড়িং মানুষ, এক্স এক্সটা কি বলবো বলছি, ঘাস ফড়িং মানুষ, মৌমাছি আর কিছু কচ্ছপ বা সরীসৃপ, এরকম কয়েকটা প্রাণী লিঙ্গ নির্ধারণ সম্বন্ধে আমাদের স্টাডি করতে হবে। এবার এটা একটু ভালো করে, ফার্স্ট নাম্বার ওয়ান আমি পতঙ্গের মধ্যে ঘাস ফড়িং বা গ্রাসহোপারকে নিয়েছি। এবার ওদের মধ্যে তুমি বলবা কোনটা মেল কোনটা ফিমেল। তোমাকে জাস্ট বলে রাখি, এক্স এক্স আমাদের মতোই হবে, আমাদের ফিমেলরা কেমন হয়, এক্স এক্স হয়। এবার যদি কোনো প্রাণীদের ক্ষেত্রে, মানে ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে অন্যান্য ক্রোমোসোম যা আছে আছে, অটোসোম আছে, কিন্তু সেক্স ক্রোমোসোম বা অ্যালোসোম, আগেও দিন আলোচনা করেছিলাম, অ্যালোসোম যদি এক্স এক্স যুক্ত হয়, দুটো একই টাইপের হয়, এটাকে হোমোগ্যামেটিক বলবো না হেটেরোগ্যামেটিক বলবো? অবভিয়াসলি হোমোগ্যামেটিক, মানে একই টাইপের তো গ্যামেট তৈরি করবে, হোমোগ্যামেটিক। তাহলে তুমি সঙ্গে সঙ্গে বলবা এটা হচ্ছে ফিমেল, এটা ফিমেল। ঠিক আছে, কিন্তু আরেকটা কেস আছে এক্স জিরো বা ও, যাই হোক এক্স জিরো, মানে কি এটা কিছুই না, এটা মানে কিছু নেই। তার মানে কি, ফাঁকা একটা ক্রোমোসোমে একটা গ্যামেটের মধ্যে হয়তো এক্স ঢুকছে, আর একটা গ্যামেটে হয়তো অন্য ক্রোমোসোম আছে কিন্তু সেক্স ক্রোমোসোম নেই, তাহলে ওটা হবে শূন্য। এইবার তুমি বলো এর থেকে কি গ্যামেট, এরা হবে মেল। যদি কোনো ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে একটা মাত্র এক্স পাওয়া যায়, একটা, তাহলে সে হবে মেল। মানে এইভাবে ডিটারমিনেশন করা যায়। আর যদি দুটো এক্স থাকে তাহলে হবে ফিমেল। প্রথম কথা এখানে তো দুটো এইদিকে ফিমেলের ক্ষেত্রে দুটো এক্স হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর পুরুষের একটা এক্স রয়েছে, হ্যাঁ। আর আরেকটা লিঙ্গ নির্ধারণকারী কোনো রকম কোনো জিনিস নেই। তাহলে কি করে লিঙ্গ নির্ধারণ হচ্ছে না, লিঙ্গ নির্ধারণ এবার বলছি, ধরো এর থেকে এক্স গ্যামেটে কি তৈরি হবে, এক্স তৈরি হবে, এক্স তৈরি হবে, আর এর থেকে কি তৈরি হবে, এই একটা গ্যামেটে এক্সও থাকবে আর একটা গ্যামেটে জিরো থাকবে। কিন্তু এখানে দেখা গেছে এর সাথে যদি এটা ফিউজ করে তাহলে দুটো এক্স এক্স বিশিষ্ট হবে, আর দুটো এক্স এক্স থাকলেই ফিমেলের বৈশিষ্ট্য প্রকাশ হবে, দুটো এক্স থাকলেই ফিমেলের বৈশিষ্ট্য প্রকাশ হবে। আর যদি দেখা যায় যে ধরো এর সাথে এটা ফিউশন হচ্ছে, এক্স এর সাথে জিরো ফিউশন হচ্ছে, মানে জিরো বলতে নেই, তুমি বলবো ওখানে অন্য ক্রোমোসোম নেই, অন্যান্য ক্রোমোসোম ঠিকই আছে, কিন্তু সেক্স ক্রোমোসোমের বেসিসে শুধু একটাই এক্স আছে। যখন একটাই এক্স থাকে তখন শুধুমাত্র মেলের বৈশিষ্ট্য প্রকাশ পায়। এটাই ঘাস ফড়িংয়ের ক্ষেত্রে লক্ষ্য করা গেছে। ঠিক আছে, এটাই মনে রাখবা, এক্স 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 জিরো। তুমি সঙ্গে সঙ্গে মনে রাখবা এক্স এক্স হচ্ছে ফিমেল,
হোমোগ্যামেটিক। আর এরা একটা এক্স আছে কিন্তু একটা নেই, কিন্তু যদি এক্স এর সাথে এক্স এর ফিউশন হয় তাহলে ফিমেল সন্তান হবে, আর যদি এক্স এর সাথে ওই যেটা ফাঁকা তার ফিউশন হয় তাহলে মেল হবে। ঠিক আছে, ওকে। এইবার আসো আসল জায়গাতে। এবার একটা গেলে একটা করে কিন্তু আমি করছি, এটা এখান থেকে একটা কোশ্চেন আসবেই, মাস্ট কমন কোশ্চেন একটা, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। এরপরে লিঙ্গ নির্ধারণ আলোচনা করব। আমি আগে মৌমাছির কথা বলে দিই। মৌমাছি, এই মৌমাছি শুনেছি আমরা, মৌমাছির অনেক গল্প আছে। সামাজিক বিহেভিয়ার দেখায়, একদম সামাজিক পতঙ্গ। আগের যুগে যেমন রাজতন্ত্র চলতো না, রাজতন্ত্র, রানী রাজা থাকতো, রানী থাকতো, তাকে সেবা করার জন্য অনেক কর্মী শ্রমিক যারা থাকতো, ঠিক ওই রকম মৌমাছির চাকে এরকম একটা ঘটনা ঘটে। ঠিক আছে, এরপরে কার্ল হর্নের স্টাডি প্রচুর বিখ্যাত, নোবেল পুরস্কার কার্ল হর্ন। উনি কি করেছিলেন, উনি ভাবো একটা বিহেভিয়ার স্টাডি করা কতটা, এই রাত বসে বসে উনি মৌমাছিকে লক্ষ্য করতে দিন কী করছে, কী করছে, কোনভাবে নৃত্য করছে, কোনভাবে যাচ্ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে যাচ্ছে, এতটা সাইন্টিফিক স্টাডি করছে। ঠিক আছে, তো এইবার এই জিনিসটাকে তুমি বোঝার চেষ্টা করো। আমাদের আলোচনার বিষয় জাস্ট তিনটা মৌমাছি করা, একটা হচ্ছে রানী, শ্রমিক, একটা হচ্ছে শ্রমিক, আর অন্যদিকে একটা হচ্ছে পুরুষ। এটা একদম আলাদা। পুরুষ মানে ওর কাজ শুধু রিপ্রোডাকশন করা, শুধু রিপ্রোডাকশন করবে। আর সত্যি কথা খুব অলস, চাকে বসে ঘুমায়, রিপ্রোডাকশনের সময় যায়, কিন্তু একটা ভয়ঙ্কর ট্র্যাজেডি হচ্ছে আফটার রিপ্রোডাকশন মারা যায়। ঠিক আছে, মারা যায়, সুখ দেওয়া, আচ্ছা ঘুমিয়ে ঘুমিয়ে কাটাচ্ছে। ঠিক আছে, এবারও চুপচাপ ঘুমাচ্ছে বসে বসে, যদি মরলো না তাহলে স্যার, যদি না মরে মরবেই। আচ্ছা যাই হোক, ওই কন্ট্রোভার্সিতে যাচ্ছি না। তো পুরুষ মৌমাছি আর রানী আর শ্রমিক। এইবার লিঙ্গ নির্ধারণে কিভাবে হবে তোমাকে মনে রাখতে হবে। ধরো এটা একটা ডিম পানো, হ্যাঁ সবসময় তো আমরা জানি মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট দুটোর ফিউশনেই তো একটা নেক্সট জেনারেশন আসে, জাইগোট তৈরি হয়। এবার এটা ধরো ফিমেল গ্যামেট, এবার কি করলো, পুরুষের সাথে রানীর মানে রিপ্রোডাকশন হলো, হওয়ার পর পুরুষ থেকে মেল গ্যামেটটা আসলো। মেল গ্যামেট যদি ফার্টিলাইজ করলো তাহলে এ কি হয়ে গেল, নিষিক্ত হয়ে গেল। হলো কি হলো না বলো, ফার্টিলাইজড হলো, নিষিক্ত হলো। এবার নিষিক্ত হলেও গল্প দুটো গল্প। প্রথম কদিন, প্রথম দুই একদিন হয়তো রাজকীয় জেলি খাওয়াচ্ছে, রাজকীয় জেলি, রয়্যাল জেলি নাম শুনেছি আমরা, খুব পুষ্টিকর খাবার, খুব একটা পুষ্টিকর খাবার। ঠিক আছে, ওরাই বানায়, রাজকীয় জেলি দেওয়া হচ্ছে, রয়্যাল জেলি। প্রথম কদিন রাজকীয় জেলি দিল 2-3 দিন, তারপরে হঠাৎ করে একটু বললো ভাই একটু কম দামি খাবার খাবি, আর অত দামি খাবার খেতে হবে না, তো এটা খুব দামি খাবার, তো এটা রাজার জন্য খা, রানীর জন্য খা। এবার রাজকীয় জেলি কিছুদিন বললো কি ভাই একটু কম দামি খাবার খা, মৌরুটি দিয়ে দিল, মৌরুটি। খাবো, একটা খাবারের উপর ডিপেন্ড করে সেক্স ডিটারমিনেশন হয়ে গেল। তো অদ্ভুত কেস পৃথিবীতে আছে, পৃথিবীতে এগুলো স্টাডি করতে করতে মানে ক্লান্ত হয়ে যাবে সাইন্টিস্ট। মৌরুটি খাওয়ালো, সঙ্গে সঙ্গে বললো ভাই ও হয়ে যাবে শ্রমিক, মানে বন্ধা। কোনো রকম তুমি বলতে পারবে না ও মেল না ফিমেল, ক্লিব লিঙ্গ, সোজা বাংলা কথা, মেলও না ফিমেলও না, ক্লিব লিঙ্গ, ও বন্ধা, পুরো বন্ধা, মানে ওর কোনো ফার্টিলিটি পাওয়ার থাকবেই না। মৌরুটি দিয়ে খেলে, হ্যাঁ মানে দু একদিন বাসে আগে দিলে তারপরে মৌরুটি খাওয়া শুরু হয়ে গেল, ওর রিপ্রোডাক্টিভ যে মানে মেল হবে না ফিমেল হবে সেই পাওয়ারটাই হয়তো চলে গেল, দিয়ে ও বন্ধা টাইপের শ্রমিক মৌমাছি হয়ে গেল। কিন্তু এই নিষিক্ত ডিম্বাণু থেকে মানে তো নিষিক্ত হয়েছে, অনেক ডিম্বাণু নিষিক্ত হয়েছে, ওর মধ্যে কাউকে কাউকে বললো কি মানে সবসময় রাজকীয় জেলি দাও। এবার সবসময় রাজকীয় জেলি কাকে দেবে, গরিবদের দেবে না বড় লোকদের? নিশ্চয়ই বড় লোকদের দেবে, বড় লোকের খাবার। এবার বলছে ভাই তুমি সবসময় রাজকীয় জেলি খেয়ে যাও, খেয়ে যাও, খেয়ে যাও। ও কন্টিনিউ হতে হতে হয়ে গেল রানী, তুলনামূলক সাইজেও বড় একটু রানী মৌমাছি, আর ও হয়ে গেল ফিমেল। কি হয়ে গেল, ফিমেল। রানী হয়ে গেল ফিমেল। রানীর সেবা যত্ন করার জন্য শ্রমিকরা সবসময় নিয়োজিত থাকবে, রানীকে সবসময় সেবা যত্ন করবে, এমনকি রিপ্রোডাকশনের সময়ও রানীকে ধরে নিয়ে। ফার্টিলাইজারের সময় তো সবাই একই থাকে দেখতে। তারপরের স্টেজগুলো আসছে যে আমি কি বলছি, জাইগোট থেকে তুমি বুঝতে পারবে মেল ফিমেল। আমাদের ক্ষেত্রে একটু পরে আলোচনায় আসছি, আমাদের ভ্রূণ অবস্থার 6ষ্ঠ সপ্তাহ অবধি 6 উইক অবধি তুই বলতে পারবা না যে মেল হবে না ফিমেল, ডাক্তার বলতে পারবে 6 উইক অবধি। আলোচনায় আসছে, একটু পরে লিখে বুঝে যাবো। তো
এই স্টেজটা তুমি তো কিছুই বুঝতে পারবে না কি হবে, আস্তে আস্তে খাবার ভালো দিচ্ছে, রানী হয়ে যাচ্ছে, এটা রানী মৌমাছি। মৌমাছি পেতে কত সময় লাগে? হ্যাঁ, মিনিমাম কত সময় লাগে পূর্ণা মৌমাছি অব্দি আসতে? টাইম ডিউরেশন আছে, ওটা দেখে বলে দেবো। একদিন ধরে না না, একদিন টাইম লাগে, একটু বিভিন্ন স্টেজ আছে তো, পতঙ্গদের ক্ষেত্রে বিভিন্ন স্টেজের মাধ্যমে ওরা দশটাকে কভার করার চেষ্টা করে। আচ্ছা, আর মাঝখান থেকে এবারটা চলে গেল একদম বিচ্ছিন্ন হয়ে, ও বলছে মানে অদ্ভুত কেস, ও বলছে আমার কোনো নিষেকের দরকারই নেই। অদ্ভুত কেস, একটা দারুণ কেস। কোনো রকম নিষেক নেই, কোনো রকম কোনো নিষেক নেই, অনিষিক্ত কোনো ডিম্বাণু হয়তো নিষেকই হয়নি, কোনো ডিম্বাণু হয়তো নিষেকই হয়নি। তখন একটা প্রসেস, নাম শুনেছো তোমরা, অপুঞ্জনি বা পার্থেনোজেনেসিস, নট পার্থেনোগ্রাফি। পার্থেনোগ্রাফি না কিন্তু, পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট টার্ম, পার্থেনোজেনেসিস। এই পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনি সেম কেস। এর মাধ্যমে এরা হয়ে যাবে কি পুরুষ। কিন্তু একটা অদ্ভুত জিনিস, একটু ঠান্ডা মাথায় চিন্তা করো তো, এই ডিম্বাণুটা কার বলো তো? ডিম্বাণুটা কার? ফিমেলের। ডিম্বাণুটা ফিমেলের, হয়ে গেল মেল। এটাই খেলা। ফার্টিলাইজেশন হলে তো এটাই হতো, উইদাউট ফার্টিলাইজেশন। এর জন্য আমরা বলে থাকি পুরুষ মৌমাছির মধ্যে সমস্ত জেনেটিক এলিমেন্ট, ক্রোমোজোম সব মায়ের থেকে পাওয়া, সব মায়ের থেকে পাওয়া। এটা অদ্ভুত কেস। হয়ে গেল পুরুষ, কিন্তু গোটা বডির সমস্ত স্ট্রাকচার হচ্ছে ফিমেল। ভাবো, ওর এমনকি পুরুষের গ্যামেটটা পর্যন্ত আসেনি। আমাদের ক্ষেত্রে আমরা কি বলি? আমাদের ক্ষেত্রে আমরা বলি আমরা ম্যাটারনাল ইনহেরিটেন্স, মাইটোকন্ড্রিয়া আমরা সব মায়ের থেকে গেইন করি। আমরা মায়ের থেকে গেইন করা, জানো তো? মাইটোকন্ড্রিয়া আমরা কার থেকে পাই? মায়ের থেকে পাই। কেন? কারণ ফার্টিলাইজেশন চ্যাপ্টারে যখন আমরা করব, ডিম্বাণুটার মধ্যেই তো সব আছে, সাইটোপ্লাজম এ যাবস্ত সমস্ত কিছু সব ডিম্বাণুর মধ্যে আছে। ফিউশনের সময় শুধুমাত্র মেল গ্যামেটের নিউক্লিয়াসটা প্রবেশ করে, আর কিচ্ছু প্রবেশ করে না, শুধু নিউক্লিয়াস আর একটা সেন্ট্রিওম, আর কিচ্ছু ঢোকে না। তাহলে সমস্ত মাইটোকন্ড্রিয়া সাইটোপ্লাজমিক যে ইনহেরিটেন্স আমরা মায়ের থেকে গেইন করছি, সেই রকম এ সমস্ত স্ট্রাকচারই মায়ের থেকে পেয়ে, মায়ের থেকে পেলে অথচ হয়ে গেল পুরুষ। এটাই একটা দারুণ কেস। ঠিক আছে, এটাকে ড্রোন বলে, ড্রোন। নাম আছে ড্রোন, পুরুষ মৌমাছি। ঠিক আছে, খুবই অলস টাইপের। রাজকীয় জেলি যদি প্রথম 2-1 দিন দিলাম, তারপরে মৌমাছি দিলাম, হয়ে গেল শ্রমিক। আর রাজকীয় জেলি কন্টিনিউ দিয়েই যাচ্ছি, হয়ে গেল রানী, ফিমেল। এর বন্ধা, আর এই হয়ে গেল মেল, ফিমেল। দারুণ একটা ইন্টারেস্টিং গল্প, পুরুষ মানে মৌমাছির লিঙ্গ নির্ধারণ। এটা আমাদের ভালো করে একটু স্টাডি করতেই হবে, খুব ইন্টারেস্টিং। এবং পরবর্তী ক্ষেত্রে মৌমাছির চাকের গল্প বলবো আমরা। অনেক সাইন্টিফিক গল্প আছে যে মৌমাছি কি করে, যদি ঊর্ধ্বমুখে নৃত্য করে তাহলে বুঝবে সূর্যের দিকে গেলে খাবার পাবো। কতটা সাইন্টিফিক ভাবে সব শ্রমিক মৌমাছিগুলো কাজ করে। যদি ওরা নিচের দিকে নৃত্য করে, নিম্নমুখী, তখন বোঝা যাবে সূর্যের বিপরীত দিকে গেলে আমরা খাবার পাবো। এমনকি অ্যাঙ্গেল পর্যন্ত স্টাডি হয়েছে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি নৃত্য করে তাহলে বুঝবে চাঁদ থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে খাবারটা পাবো। এতটা সাইন্টিফিক স্টাডি। নৃত্য করলে, হ্যাঁ, দুটো নৃত্য আছে, একটা আর ইংরেজি অনেক নৃত্য আছে, তার মধ্যে আমরা চক্রাকার আছে আর একটা ওয়াকটেল আছে। গল্পটা করে না, রসের শুনুন না, ওটা আছে আছে এখন ভিডিওটা বড় হবে, ফালতু ফালতু ভিডিওটা বড় করে লাভ আছে, বেকার এটা কেটে দিন, ভিডিও বড় করে লাভ নেই। দেখো, আচ্ছা এবার মানুষের লিঙ্গ নির্ধারণ, হিউম্যান, এদের ক্ষেত্রে কেমন হবে? ছোটবেলা থেকে বাংলা গল্প পড়ে এসেছি, এই দুটো এক্স আছে, মেলদের একটা এক্স একটা ওয়াই, এর সাথে এটা দুটো একই টাইপের গ্যামেট বানাবে, এটা একটা এক্স বানাবে একটা ওয়াই বানাবে, এক্স এক্স ইউজ করলে এক্স হয়ে যাবে, মানে ডবল এক্স হয়ে যাবে, মেল ফিমেল হয়ে যাবে। আর এক্স ওয়াই ইউজ করলে এটাই লিঙ্গ নির্ধারণ, অ্যাকচুয়ালি কিছুই না। কিন্তু এটাকে একটু মলিকুলার স্টাডি হচ্ছে, মলিকুলার স্টাডি হচ্ছে, কেন এরকম হলো, হঠাৎ কেন এরকম হলো, হঠাৎ করে কেন দুটো এক্স একসাথে হলো, হিউম্যানের একটু বেশি রকম স্টাডি হয়েছে। এইবার এখানে একটা গল্প বলি। ওই যে বলছিলাম ভ্রূণ অবস্থার 6ষ্ঠ সপ্তাহ অবধি, ভ্রূণ অবস্থার 6th উইক অবধি
ধরো জাইগোট তৈরি হয়েছে 1 উইক 2 উইক 3 উইক করে 6 উইক অবধি, মোটামুটি 42 দিন। ঠিক আছে, তুমি কিচ্ছু বুঝতে পারবা না, কিচ্ছু বুঝতে পারবা না মেল না ফিমেল। এখন কিন্তু জানো তো যে ইউএসজি করলেও যদিও ওটা লিঙ্গ নির্ধারণ একদম ব্যান করা হয়েছে। তাহলে স্যার ওই যে আবর্ষণ কি করে হয়ে যায় ওটা? অ্যাবর্শনের সাথে ওটা তো আলাদা। ওটা আলাদা। তুমি ওটা করা তো মানে আইন তো না, কোনো ক্রিটিক্যাল কন্ডিশন যদি আসে, কোনো এমন হলো এমটিপি বলে মেডিকেল টার্মিনেশন অফ প্রেগন্যান্সি, এমন ক্রিটিক্যাল কন্ডিশন আছে একটোপিক ইমপ্ল্যান্টেশন হয়ে যাচ্ছে, তো মাটা তুমি মেরে ফেলবা তুমি, তখন তোমাকে অ্যাবর্শন করতেই হবে, কিছু করার নেই। ওটা সবসময় দণ্ডনীয় অপরাধ না, টাইম ডিউরেশন আছে, টাইম ডিউরেশন আছে, যে টাইমের মধ্যে অ্যাবর্শন করা যেতেই পারে। ঠিক আছে, কিন্তু এটার কেসটা কি বলছে যে ধরো ভ্রূণ অবস্থার 6ষ্ঠ সপ্তাহে এটাকে বলা হয় বাইপোটেনশিয়াল গোনাড। বাইপোটেনশিয়াল গোনাড, এই বাইপোটেনশিয়াল মানে কি উভয় রকমের পোটেনশিয়ালিটি আছে, মানে তুমি বুঝতে পারবে না এটা মেল না ফিমেল, দুই রকমের পোটেনশিয়ালিটি আছে, এটাকে বলে বাইপোটেনশিয়াল গোনাড। গোনাড মানে মুখ্য জননাঙ্গ, মুখ্য জননাঙ্গ মানে গোনাড। ঠিক আছে, ইন কেস অফ মেল বডি এটা হচ্ছে টেস্টিস, আর ফিমেল বডি ওভারি। ওকে, এইবার যদি আমি বলি এই বাইপোটেনশিয়াল গোনাডের এই জোনটা, এই যে মিডিলের যে জোনটা আমি এরকম দাগ দাগ দিলাম, আস্তে আস্তে সময় বাড়ছে, এই দুটো জোন ডিফারেন্সিয়েট করতে শুরু করে দিয়েছে। দুটো জোন কি করেছে? ডিফারেন্সিয়েট করতে শুরু করে দিয়েছে, মানে আলাদা হতে শুরু করে দিয়েছে। এইবার এই জোনটার নাম কি? মেডালা। কি নাম? মেডালা। মিডল মেডালা, মানে থাকবে মিডল মেডালা, মিডল মেডালা, মিডলে মেডালা, আর সারফেসে কর্টেক্স। কর্টেক্স, সারফেসে কর্টেক্স। এইবার তোমাকে বলি যদি দেখা যায় বাইপোটেনশিয়াল গোনাডের মধ্যে ওয়াই ক্রোমোসোম প্রেজেন্ট, ভালো করে বোঝো, যদি দেখো এটা বাইপোটেনশিয়াল গোনাড, তুমি তো বুঝতে পারছো না মেল হবে না ফিমেল হবে, যদি দেখো ওয়াই ক্রোমোসোম প্রেজেন্ট এবং ওয়াই ক্রোমোসোম উপস্থিত একটা বিশেষ জিন, এই জিনটা নিয়ে আমি পরে বলছি, এসআরওয়াই জিন, এই বিশেষ জিন এটা হোল্যান্ড্রিক জিন, ঠিক আছে, হোল্যান্ড্রিক জিন প্রেজেন্ট, তাহলে কি হবে? অদ্ভুত একটা গল্প চলবে, এই মেডালা অঞ্চল থেকে মেল হবে, মেডালা মেল, মনে থাকবে? মেডালা মেল, আর কর্টেক্স কন্যা, একটা বাংলা একটা ইংলিশ মনে রাখার সুবিধার্থে। এই বোঝার চেষ্টা করো ভালো করে, এই জিনিসটা বলি। প্রথমে আমি কি বললাম? বাইপোটেনশিয়াল গোনাড 6 উইক অবধি বুঝতে পারছো না, তারপরে দুটো জন ডিফারেন্সিয়েট করতে শুরু করে দিয়েছে, মিডল মেডালা, সারফেস কর্টেক্স। এইবার যদি দেখো এর মধ্যে এসআরওয়াই জিন প্রেজেন্ট, এসআরওয়াই জিন কোথায় থাকবে? ওয়াই ক্রোমোসোমে থাকবে, ওয়াই ক্রোমোসোমে আছে মানে এসআরওয়াই জিন প্রেজেন্ট আছে, তাহলে কি হবে? এই কর্টেক্স রিজিয়ন আস্তে আস্তে ডিসলভ হতে শুরু করে দেবে, কর্টেক্স রিজিয়ন আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেবে, আর এখান থেকে টেস্টিস তৈরি শুরু হয়ে যাবে। ঠিক আছে, টেস্টিস তৈরি শুরু হবে মানে পুরুষ বৈশিষ্ট্য প্রকাশ করতে শুরু করে দেবে, টেস্টোস্টেরন হরমোন রিলিজ করার জন্য রেসপন্সিবল হয়ে যাবে। লিডিকের আন্তঃকোষ, পরে আমরা ডিটেলসে জানি, টেস্টোস্টেরন অ্যান্ড্রোজেন রিলিজ করে। আচ্ছা, এইবার তুমি বলো উল্টো কেসটা, ওয়াই ক্রোমোসোম নেই, ফিমেলদের কি ওয়াই ক্রোমোসোম থাকে? না। ওয়াই নেই মানে এসআরওয়াই জিনও নেই, এসআরওয়াই জিন মানে নেই, মানে তার মানে মেডালা রিজিয়ন আস্তে আস্তে এই জোনটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, এই জোনটা নষ্ট হয়ে যাবে, আর কর্টেক্স থেকে ওভারি ডিটারমিনেশন হবে, ওভারি মানে ডিম্বাশয় তৈরি হবে এবং ফিমেল হরমোন রিলিজ করতে শুরু করবে, ফিমেল বৈশিষ্ট্য প্রকাশ করা যাবে। আপনি বলতেছেন এসআরওয়াই এর জিনের জন্য মানে ওটার জন্য কি ছেলে হয়? এইবার আরো মলিকুলার লেভেলে যাও, এই তোমাদের পরীক্ষা আসলে তোমরা এইটুকু বললেই যথেষ্ট। ঠিক আছে, পরীক্ষা যদি আসে এই বাংলা গল্প দিয়ে বলে দাও, এসআরওয়াই জিনের কথা বলে দাও। এইবার আমি আরো মলিকুলার লেভেলে যাচ্ছি, এবার শোনো, একটু ক্লিয়ার তো? কোনো সমস্যা নেই। মিডল মেডালা, কর্টেক্স কর্ণা, মিডল মেডালা মেল, আর কর্টেক্স কর্ণা। চলো এইবার তুমি বলো আরো মলিকুলার লেভেল। সবার ক্ষেত্রে মলিকুলার লেভেল তো আমরা বলতে পারবো না, হিউম্যানের ক্ষেত্রে যেহেতু হিউম্যান আমরা, আমাদের ক্ষেত্রে একটু স্টাডি করতেই পারি আমরা। এইবার গল্পটা হচ্ছে এসআরওয়াই জিন আছে, এই ওয়াই ক্রোমোসোম, ছোট্ট একটা ক্রোমোসোম, জানো তো? ওয়াই একটা ছোট্ট ক্রোমোসোম, মাত্র 231টা জিন আছে ওয়াই ক্রোমোসোম, খুব ছোট্ট একটা ক্রোমোসোম। এসআরওয়াই জিনটা কোথায় আছে? ওয়াই ক্রোমোসোমের পি বাহুতে, ঠিক আছে, পি বাহুতে আছে। এইবার তুমি বলো এসআরওয়াই জিন যদি অ্যাক্টিভ থাকে, ভালো করে বোঝো এই জায়গাটা, এসআরওয়াই জিন যদি অ্যাক্টিভ থাকে তাহলে কি হবে?
ডিএসএস জিন বলে একটা জিন আছে, ডিএসএস, ডোজেস সেনসিটিভ সেক্স রিভার্সাল। নামটা মুখস্থ করার কোনো দরকার নেই, যার জেনে দাও। এসআরওয়াই জিন অ্যাক্টিভ, ও কি করবে, ডিএসএস জিনকে নিষ্ক্রিয় করে দেবে। ও কি করবে, ডিএসএস জিন যেন নিষ্ক্রিয় হয়ে যায়। এবার ডিএসএস জিন যদি নিষ্ক্রিয় হয়ে যায় তখন এমপিজি, এই মেল পাথওয়ে জিন, মেল পাথওয়ে জিন অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ অ্যাক্টিভ, মনে রাখবে না। এসআরওয়াই অ্যাক্টিভ, ডিএসএস ইনঅ্যাক্টিভ। ডিএসএস ইনঅ্যাক্টিভ হলে এমপিজি জিন অ্যাক্টিভ হবে। তখন ওই মুলেরিয়ান ডাক্ট, ঠিক আছে, এখানে একটা নাম আছে, এই নামটা জাস্ট একটু জেনে রাখো, মুলেরিয়ান নালিকা, ঠিক আছে, মুলেরিয়ান নালিকা, মুলেরিয়ান ডাক্ট, এই মুলেরিয়ান নালিকাকে বিনষ্ট করবে। মুলেরিয়ান নালিকাকে বিনষ্ট করবে। এই তখনই কি হবে, মুলেরিয়ান নালিকা বিনষ্ট হয়ে যায়, তখন ফিমেল বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। কার বৈশিষ্ট্য প্রকাশ পাবে, মেল বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এটা জেনে রাখো, এটা জেনে রাখো। মুলেরিয়ান নালিকা যদি বিনষ্ট হয় তাহলে মেলের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। আবার বলছি, এসআরওয়াই জিন অ্যাক্টিভ, এসআরওয়াই ডিএসএস জিনকে মুলেরিয়ানটা তাহলে কর্টেক্স, মুলেরিয়ান একটা বিশেষ নালিকা, যার জন্য ফিমেলের বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এমপিজি জিন, এমপিজি হচ্ছে মেল পাথওয়ে জিন, মেল পাথওয়ে জিন অ্যাক্টিভ হয়ে গেল, মুলেরিয়ান নালিকাকে বিনষ্ট করে দিল, তাহলে মেল বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এবারে উল্টোটা বলো আমাকে, উল্টোটা। এই এসআরওয়াই জিন ইনঅ্যাক্টিভ আছে, নেই মানে ইনঅ্যাক্টিভ আছে, তার মানে ডিএসএস জিন সক্রিয় হয়ে গেছে। ডিএসএস সক্রিয় হয়ে গেছে মানে এমপিজি ইনঅ্যাক্টিভ আছে, কিন্তু এখানে একটা এফপিজি বলে একটা জিন আছে, ফিমেল পাথওয়ে জিন আছে, ফিমেল পাথওয়ে জিন অ্যাক্টিভ হলো। ফিমেল পাথওয়ে জিন যখন অ্যাক্টিভ হয় তখন মুলেরিয়ান নালিকাকে মানে তৈরি করতে হেল্প করে, সক্রিয় করতে সাহায্য করে, তখন ফিমেলের বৈশিষ্ট্য। এই মুলেরিয়ান নালিকাটা কি? মুলেরিয়ান নালিকা একটা বিশেষ নালিকা, এটার মুলেরিয়ান হরমোনেরও টেস্ট হয়। এটা নিয়ে অনেক গল্প আছে, পরে মেডিকেল সায়েন্সে স্টাডি করবে। মুলেরিয়ান ডাক্টের জন্যই রেসপন্সিবল থাকে, মানে ফিমেলের বৈশিষ্ট্যটা প্রকাশ করে, ঠিক আছে, ওই ডিম্বাশয়ের ডেভেলপমেন্টে। এটুকু মনে রাখা যাবে, তোমার পরীক্ষাটা লিখতে হবে না, জাস্ট এটা জানার জন্য আমি বলে রাখলাম। এটা হচ্ছে মলিকুলার একদম। এরপরে মেডিকেল সায়েন্সে পড়তে গেলে আরও স্টাডি করবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, আর আলোচনা করব একটা গল্প, সেটা হচ্ছে, এটা একটা জাস্ট বলে দিচ্ছি, এটা হচ্ছে